আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, ভিডিওটা একটু কেটে গিয়েছিল, দেখো। তো আমরা কি করব এখান থেকে, যেহেতু আমরা ত্রিভুজের প্রকৃতি বের করতে চাচ্ছি সমকোণী কিনা, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে সব কয়টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, দূরত্ব বের করতে হবে। তো বের করার পরে আমরা জানি যে একটা ত্রিভুজ সমকোণী হবে যদি অতিভুজের বর্গ অপর দুই বর্গের যোগফলের সমান হয়। তাহলে তুমি এখান থেকে কিউ আর স্কোয়ারের বর্গ বের করে দেখবে কত পাইছো। সেটা পাইছি আমরা √61। তারপর বাকি দুইটার মান পাবা, একটা পাইলাম কত আমরা 5, আর একটা পাইলাম কত 6। তারপর এই দুইটাকে বর্গ করে যোগ করে দেখবা √61 সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে সেটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে, অথবা নইলে হবে না। তা আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা কোশ্চেন দেখি। এ বি সি ও ডি বিন্দু চারটি একটা আয়তের শীর্ষবিন্দু, মানে এ বি সি ডি বিন্দু চারটি একটা আয়তের শীর্ষবিন্দু দেখাতে হবে। তাহলে আমরা কি করলাম, আগে স্থানাঙ্কটা স্থাপন করলাম ছক কাগজে। আমরা প্রিভিয়াস আলোচনায় বলেছিলাম যে আয়ত হবে যদি কি হয়, বাহুর দৈর্ঘ্যগুলো বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলেই হবে না, কারণ বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটা সামান্তরিক হতে পারে। এই জন্য তোমাকে এক্সট্রা প্রিকশাস হিসেবে তোমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। যদি দুইটি কর্ণের মান সমান হয় তাহলে তুমি বলতে পারো নিঃসন্দেহে এটা একটা আয়ত। তো দেখো স্যার, এখান থেকে আমরা কি করলাম, এই যে এবি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, এই সব বাহুর দৈর্ঘ্য, চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা বের করেছি, এবি সিডি বিসি। তো এগুলো বের করার পরে আমরা দেখলাম এই যে ওরা কিন্তু দেখো বলে দিচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য 2√5, সিডি বাহুর দৈর্ঘ্য 2√5, তাহলে সমান, তাই না? আবার এখান থেকে বিসি বাহুর দৈর্ঘ্য কত পেলাম 4√5, এডি বাহুর দৈর্ঘ্য কত পেলাম 4√5। তার মানে কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সুতরাং ত্রিভুজটা চতুর্ভুজটা কি হতে পারে, সামান্তরিক হতে পারে, আয়ত হতে পারে। তাহলে এবার কর্ণের দৈর্ঘ্য বের করবা। কর্ণের দৈর্ঘ্য যেহেতু সমান, সো এটা একটা আয়তক্ষেত্র। যদি কর্ণ সমান না হইতো এটা কি হতো, সামান্তরিক হইতো। এই দেখো স্যার, আরো একটা কোশ্চেন আছে, এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। সেম, এটাও একটা আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্র প্রমাণের জন্য অনেকে অনেকভাবে করবে, পিথাগোরাসের সূত্র দিয়েও করতে পারে। তোমার পিথাগোরাস দরকার নাই, তুমি কর্ণ দিয়ে করবে। এখন স্যার পিথাগোরাস কিভাবে করে একটু লক্ষ্য করো তো। এটা যদি আয়ত হয়, আয়ত হয়, তো এটাও তার কর্ণ। আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই হচ্ছে সমকোণ। তা সমকোণ যদি এটা সমকোণী ত্রিভুজ, তো তুমি চাইলে সমকোণী ত্রিভুজের সাহায্য করতে পারো। তা আমাদের দরকার নেই, আমরা কর্ণ দিয়ে করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি আমরা চতুর্ভুজ বলুক ত্রিভুজ বলুক প্রকৃতি সংক্রান্ত আমরা সলভ করতে পারবো। এবার আমরা একটু ক্ষেত্রফল সংক্রান্ত করি, দেখো একটু ক্ষেত্রফল সংক্রান্ত করার ট্রাই করি। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বলেছে যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল যদি 81 বর্গ একক হয় তাহলে কে এর মান তুমি বের করো। মানে তোমাকে চারটা স্থানাঙ্ক দেওয়া আছে। তো এই ক্ষেত্রফল বের করতে হলে আমরা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে বিন্দু চারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আছে। এই কথাটা মেনশন করলে তোমাকে ছক কাগজ আর এটার স্থাপন করার দরকার নাই। আই রিপিট অ্যাগেন ওয়ান্স মোর, যে যদি কখনো বলে এই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত বা অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তিত, তাহলে তুমি এটা ছক কাগজ স্থাপন করবে না। আর যদি এটা না বলে তাহলে ছক কাগজে স্থাপন করে তোমাকে তারপরে কাজ করতে হবে। তো এখন দেখি প্রিয় শিক্ষার্থী, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত ওরা বলেছে, তাহলে আমি কি করতে পারি, এই যে দেখো এ বি সি ডি বিন্দু চারটি দ্বারা গঠিত এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এটা এক্স ওয়ান এর মান, ওয়াই ওয়ান এর মান, এক্স টু এর মান, ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স ফোর ওয়াই ফোর। তাহলে এখানে আমি এর নিয়মটা হলো, তুমি প্রথমে এক্স ওয়ান ওয়াই ওয়ান, সরি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এরকম লিখবা। আর নিচে লিখবে কি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর। লেখার পরে বা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে এর মান কত 4 5, 4 লিখবা উপরে 5 নিচে, বি এর -6 লিখবা উপরে 3 লিখবা নিচে, এরকমের চারটা লিখবা। লেখার পরে প্রথমটা আবার রিপিট করবা, প্রথমটা 4 5 আবার লিখবা। তার মানে চারটা বললে পাঁচটা লিখবা, তিনটা বললে চারটা লিখবা। আশা করি বুঝতে পেরেছি। তারপরে এখন আমি এটা ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলাটা করার সময় অনেকে আমরা ভুল করি, একটু মনে রাখবা যে উপর থেকে নিচে গেলে প্লাস হয় আর নিচ থেকে উপরে গেলে মাইনাস হয়। তো শিক্ষার্থী দেখো, এখানে ধরো 4 5 -6 3 -8 -5
K345। আচ্ছা, তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে? প্লাস হবে। দেখো তো স্যার, আমি উপর থেকে নিচে যাচ্ছি, তাহলে 3 4 কত? 12। এখন আমি নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে গেলে সূত্রের আছে মাইনাস, আর এই মাইনাস মাইনাসে মানে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। 5 6 কত? 30। আবার উপর থেকে নিচে নামো, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি? প্লাস। 5 6 30। এখন আবার কই যাব বলো? আমি নিচ থেকে উপরে উঠবো। নিচ থেকে উপরে উঠলে সূত্রের মাইনাস থাকে, সেই সূত্রের মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 3 8 কত? 24। এরপরে আসো, আবার আমি কই যাবো বলো? উপর থেকে নিচে যাব। এখানে কোনো সূত্র টুত্র মাইনাস নাই, যা আছে তাই হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। 3 8 কত? 24। এখন আবার তুমি কই যাবা? নিচ থেকে উপরে যাবা। তো সূত্রের আছে মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তখন হবে কি? প্লাস 5k হবে। তারপরে আসো, আবার উপর থেকে নিচে নামবা, তাহলে কি হবে? কত হবে স্যার? 5k হবে। এখন আবার কই যাব বলো? আবার আমি নিচ থেকে উপরে উঠবো, তাহলে সূত্রের মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত? 3 4 12। আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। তো এইটুকু যদি বুঝতে পারো, দেখো ওদের লাইনের সাথে কিন্তু মিল আছে, যে টোটালি মিলাই দেখবা লাইনটা কিন্তু মিল আছে। তারপরে আর এইখানে দেখো স্যার, ওরা যে কাজটা করেছে, এই যে পরমাণটা দিয়েছে। কেন পরমাণটা দিয়েছে? কারণ পরমাণটা দেওয়ার কারণ হলো, পরমাণ যদি দেই, ভিতরে যদি মাইনাস মানও আসে, সেই মানটা প্লাস হয়ে যাবে, কারণ ক্ষেত্রফল কখনো কি হতে পারে না? মাইনাস হতে পারে না। তো যাই হোক, এখান থেকে আমরা মান পাইলাম কত? হাফ ইন্টু 132 প্লাস 10k। তোমার যদি এখানে স্থানাঙ্ক কে এর মান দেওয়া থাকতো, আমার এখানে অ্যান্সারটা চলে আসতো, যেহেতু কে এর মানটা বের করতে বলেছে, এবং ওরা বলেছে আরো একটা ক্ষেত্রফল যার মান হলো 81, তাহলে দুই ক্ষেত্রফল ইকুয়াল টু সমান। এখান থেকে আমরা কে এর মান বের করতে পেরেছি। আশা করি এই টিপিক্যাল কোশ্চেন আমরা সলভ করতে পারবো। যেমন দেখো স্যার, এই একটা কোশ্চেন যে এপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো তুমি কি করলা? এই মানগুলো বসিয়েছো, হাফ রেখেছো, এতে আমার কিন্তু অ্যান্সার চলে এসেছে। এই ক্ষেত্রফলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা নিশ্চিত পরীক্ষায় কিন্তু থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে এখানে ক্ষেত্রফল আছে। এই দেখো বলছে এ ও বি এর ক্ষেত্রফল বের করো। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং ক্ষেত্রফল বের করতে বললে একক হিসেবে তুমি লিখবা বর্গ একক, কারণ ক্ষেত্রফলের 2 মাত্রা থাকে, এই জন্য 2 দিতে হয়, মানে বর্গ দিতে হয়। তা আশা করি আমরা সরাসরি ক্ষেত্রফলটা বের করতে পারবো। কিন্তু প্রবলেম হলো একটা, যে তোমাকে বলবে অন্যভাবে বলবে, সেটা আমরা এখন একটু সলভ করার ট্রাই করি। প্রিয় শিক্ষার্থী, এই টাইপটা সলভ করলে আমার মনে হয় না যে আর তোমাদের কোনো কঠিন কোনো কোশ্চেন থাকতে পারে। সবচেয়ে সহজবোধ্য কোশ্চেন হলো এটা, যে চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আই মিন পি কিউ আর এস একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, 4টা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, তোমাকে আগে কি করতে হবে বলো স্যার? আগে তোমাকে এটাকে ছক কাগজে স্থাপন করতে হবে, তাই না? আমি ছক কাগজে স্থাপন করলাম, দেখো পি কিউ আর এস। তারপর তোমাকে আরেকটা কথা ওরা অ্যাড করে দিয়েছে এখানে, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী। এখানে তোমাকে বলেছে যে চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে তার ক্ষেত্রফল। চতুর্থ চতুর্ভাগে স্যার একটু যদি আমরা লক্ষ্য করি, দেখো আমি এটা তোমাকে একটু বোঝানোর জন্য একটু এঁকে দেখাচ্ছি। ধরো এই হলো আমার ছক কাগজের অবস্থানটা, তাই না? তাহলে আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, মনে করো এই যে চতুর্ভুজটা। তাহলে বলছে চতুর্থ চতুর্ভাগে যে অংশ চতুর্থ চতুর্ভাগে আসছে তার ক্ষেত্রফল বের করবা। ধরো ওর নাম দিলা তুমি এ বি সি ডি। তাহলে ভাই এইটাকে আমার চতুর্থ চতুর্ভাগে না, তাহলে এইটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। এখন কিন্তু সমগ্র ক্ষেত্রফল না, নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এইখানের ক্ষেত্রফল বের করতে চাই, আমি এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য একটা কথা মাথায় রাখবা, এখানে কয়টা পার্ট আছে দেখো তো। এই একটা সরলরেখা সরাসরি ওর সাথে জড়িত, আবার এই একটা সরলরেখা সরাসরি ওর সাথে জড়িত। মানে এই অংশ, এটা তো ছিল মূল অক্ষ, তাই না? ওই যে এক্স অক্ষ ছিল, আর এটা ছিল ওয়াই অক্ষ। মানে এরা বাদেও দুইটা পার্ট জড়িত, এই সিডি সরলরেখা আর কোন সরলরেখা বলো? বিসি সরলরেখা, তাই না? তাহলে আমার এই দুইটা সরলরেখা নিয়ে কাজ করতে হবে। তো স্যার আমি কি করব? এখানে আমি সিডি সরলরেখার সমীকরণ বের করব। আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি না বলো? আমরা কিন্তু সি এর স্থানাঙ্ক জানি, ডি এর স্থানাঙ্ক জানি। তো এখান থেকে আমরা সিডি সরলরেখার সমীকরণ বের করতে পারি। এই যে আমি যেটা বলেছি, দেখো ওরা কিন্তু সেই কাজটাই করেছে স্যার। দেখো এটা ছিল আমার এক্স অক্ষ, আর এটা ছিল কি অক্ষ? ওয়াই অক্ষ। তাহলে এই হলো আমার চতুর্থ চতুর্ভাগের মান,
মানে এই হলো ফোর্থ কোঅর্ডিনেট। আমি এইটুকুর ক্ষেত্রফল বের করতে চাই। তো বের করতে গিয়ে দেখলাম এইটুকু আছে পি কিউ সরলরেখা, আর এটা আছে কি কিউ আর সরলরেখা। তো তুমি স্যার আগে কি করছো বলো, আগে পি কিউ সরলরেখার সমীকরণ বের করবা। কিভাবে বের করতে হয়, আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা অনেকভাবে করা যায়। তোমাকে আমি যেই নিয়মে শিখিয়েছি তুমি সেই নিয়মে সমীকরণটা বের করবা। বের করার পরে ধরো তুমি পাইছো কত, এক্স মাইনাস টেন ওয়াই ইকুয়াল টু 95। সেমলি তুমি এখান থেকে কার সমীকরণ বের করবা বলো, কিউ আর এর সমীকরণ বের করবা। এই যে দেখো স্যার আমি কিউ আর এর সমীকরণ বের করেছি, বের করে কত পেলাম, 13x প্লাস 5y ইকুয়াল টু 155। তাহলে আমি কিন্তু দুইটা সমীকরণ বের করেছি। এবার একটু লক্ষ্য করতো স্যার, আমি যে দুইটা সমীকরণ বের করেছি, এবার এই সমীকরণটা কোন অক্ষে ছেদ করেছে, এই সমীকরণটা ছেদ করেছে কিন্তু এক্স অক্ষে, এবং এই সমীকরণটা কোন অক্ষে ছেদ করেছে, ওয়াই অক্ষে ছেদ করেছে। তার মানে একটা বিষয় খেয়াল করো, তোমার এখানে আমরা জানি ক্ষেত্রফল বের করতে হলে স্থানাঙ্ক দরকার। তাহলে এইটার স্থানাঙ্ক তো আমি জানি, এটা মূল বিন্দু, তাই না? তাহলে এখন আমার এই স্থানাঙ্ক লাগবে, এইটা লাগবে, আর এইটা লাগবে। এই তিনটা স্থানাঙ্ক বের করতে পারলে আমার কাজ শেষ। তাহলে এই সমীকরণটা ওয়াই অক্ষে যেহেতু ছেদ করেছে, তা আমরা বলতে পারি ওয়াই অক্ষে ছেদ করলে তার মান কত হয়, এক্স এর মান 0। তাহলে তা ধরলাম আমরা ওয়াই অক্ষে ছেদ করেছে, এই জায়গার নাম দিলাম আমি পি। তাহলে ওর স্থানাঙ্ক কত হবে বলো, ওর স্থানাঙ্ক হবে 0,y। এবং এই বিসি সরলরেখাটি যখন এক্স অক্ষে ছেদ করেছে, ওর স্থানাঙ্কের নাম দিলাম আমি কিউ। তাহলে ওর কিউর নাম হবে কি, যদি এক্স অক্ষে ছেদ করেছে ওয়াই এর মান 0, তাহলে হবে এক্স কমা 0। আশা করি বুঝতে পেরেছি। এবার দেখো স্যার, এই যে এক্স মাইনাস টেন ওয়াই ইকুয়াল টু 95 ছিল, ধরো এই সিডি সমীকরণটা পাইছি আমরা, এক্স মাইনাস টেন ওয়াই ইকুয়াল টু 95। এবার আমরা কি করলাম, ও কি ওয়াই অক্ষে ছেদ করেছে না, ওয়াই অক্ষে ছেদ করেছে। যেহেতু ওয়াই অক্ষে ছেদ করে, তাহলে এক্স এর মান কত, 0। তাহলে এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা কি বসাতে পারি, মাইনাস টেন ওয়াই ইকুয়াল টু 95, বা ওয়াই ইকুয়াল টু কত বসানো যায়, মাইনাস 95/10। তাহলে তুমি কিন্তু এখান থেকে ওয়াই এর মানটা বের করতে পারলা, কাটাকাটি করলে এই মানটা ওটা এখানে লিখেছে -19/2। তো স্যার তুমি ওয়াই এর মান পাইছো, তাহলে স্থানাঙ্ক কত হবে বলো, এখানে 0,-19/2 হবে। সেমলি আর একটা ইকুয়েশন, মানে এই যে বিসি, এই ইকুয়েশনটা ছিল আমাদের 13x প্লাস 5y ইকুয়াল টু 155। 13x প্লাস 5y ইকুয়াল টু 155। তাহলে এই সমীকরণটা দেখো তো কোন অক্ষে ছেদ করেছে, এক্স অক্ষে। তাহলে এক্স অক্ষে ছেদ করলে y ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে y ইকুয়াল টু 0 হলে 13x ইকুয়াল টু 155 লেখা যায়, বা x ইকুয়াল টু কত লেখা যায়, 155/13 লেখা যায়। তো বলো স্যার, তুমি ওর স্থানাঙ্ক পেয়ে গেলে, সেটা কত, 155/13, 0। তাহলে আমি কিউ এর স্থানাঙ্ক পাইলাম, পি এর স্থানাঙ্ক পাইলাম। আই মিন মূল বিন্দুর স্থানাঙ্ক তো আমি জানি 0, 0। আমি এটার স্থানাঙ্ক জানি, এটার স্থানাঙ্ক জানি। এখন কি এটার স্থানাঙ্ক বের করতে হবে না বলো, হবে। আচ্ছা স্যার, এই এই রেখাটাকে যদি একটু বর্ধিত করো, তাহলে তারা একে অপরকে ছেদ করছে না, সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, ধরো এটার নাম দিলাম আমি আর, এটার নাম দিলাম কি আর। তো ছেদবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়, আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সেখান থেকে তুমি এক্স আর ওয়াই এর মান যদি বের করো, তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। এখন এক্স ওয়াই কিভাবে বের করব, সেটা প্রতিস্থাপন করো, বা অপনয়ন করো, বা বজ্র গুণন করো, সেটা তোমার ইচ্ছা। এখন দেখো স্যার, আমার এখানে সমীকরণ ছিল কি কি, এক্স মাইনাস টেন ওয়াই ইকুয়াল টু 95, আর এখানে ছিল 13x প্লাস 5y ইজ ইকুয়াল টু 155। আমি বললাম তোমার ইচ্ছা, তুমি যেভাবে করতে চাও এটা সেভাবেই হবে। তাহলে স্বাভাবিকভাবে এখানে আছে কত বলো, 10y, এখানে আছে 5y। আমি যদি y কে সমান করতে চাই, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা যদি গুণ করে, এখানে কত হবে, 13 26x, আর এখানে কত হবে 10y, আর এখানে হবে 155 ইন্টু 2। আর উপরে ছিল কত, x মাইনাস 10y ইকুয়াল টু 95, x মাইনাস 10y ইকুয়াল টু 95। তারপর যোগ করলে এটা কাটা যায়, কত করে থাকে, 27x ইকুয়াল 155 ইন্টু 2 প্লাস 95। এইখান থেকে x এর মানটা বের করা যায়, সেই x এর মানটা তুমি এখানে বসালে y এর মানটা চলে আসবে। তাহলে সেই x y এর স্থানাঙ্ক আমরা বের করতে পারি। দেখো ওরা সেই মানটা কিন্তু বের করেছে, ওরা কই গেল, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে আমি এটা খেয়াল করি, এই মানটা তো দেওয়াই আছে আমাদের, তাই না? তুমি ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করলেও এই মানটা বের হবে। তাহলে আমরা কিন্তু এখন ক্ষেত্রফল বের করতে পারি।
আমি আরেকটা ফ্ল্যাশব্যাক দিই ছোট্ট করে, তাহলে তোমাদের মাথায় বিষয়টা ভালো করে কাজ করবে। ধরো এটা ছিল আমার কি ছক কাগজ, তবে কি করলাম, আমাকে বলছে যেটা চতুর্থ চতুর্ভাগে তার ক্ষেত্রফল বের করো, আই মিন এইটুকুর মান আমাকে বের করতে বলেছে। তো এইটুকুর মান যদি বের করতে বলেছে, ধরো এটা হলো এ, এটা বি, এটা হলো সি, এটা হলো ডি, তাহলে এইটুকুর জন্য আমার কয়টা রেখা সরাসরি জড়িত বলো তো স্যার? এইটুকুর জন্য সরাসরি বিডি রেখা জড়িত আর সিডি রেখা জড়িত। তাহলে তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে আমাকে বিডি রেখার সমীকরণ বের করতে হবে, বিডি এর সমীকরণ বের করবা, তারপর কাটটা বের করবা, সিডি এর সমীকরণ বের করবা। এবার বিডি রেখা কোন কোন অক্ষে ছেদ করেছে বলো? এই যে বিডি রেখাটা, এটা শুধুমাত্র এক্স অক্ষে ছেদ করে, তাহলে এক্স অক্ষে ছেদ করলে ওয়াই এর মান কত হয়? 0 হয়। তাহলে তুমি এই যে এইখানে একটা স্থানাঙ্ক বের করবা, ধরো এর নাম দিলাম পি, ওর একটা স্থানাঙ্ক বের করবা। আবার সিডি রেখাটা কোন অক্ষে ছেদ করেছে? এই যে ওয়াই অক্ষে ছেদ করেছে, তাহলে এখানে একটা বিন্দু নাম দিব, তার নাম দিলাম ধরো কিউ, তাহলে ওরও স্থানাঙ্ক বের করবা। তাহলে তুমি ওরও স্থানাঙ্ক পাইলা, ওরটাও পাইলা, ডি এরটা তো দেওয়াই আছে, আর আমি ওরটাও পাইলাম, ওরটা তো 0 0। তাহলে চারটা স্থানাঙ্ক যদি চলে আসে, আমরা কি ক্ষেত্রফল বের করতে পারি না? আমরা কিন্তু বের করতে পারি। তো এইটা যদি করতে পারো, এখানে অনেক কোয়েশ্চেন আশা করি আমাদের সলভ হয়ে যাবে। তুমি একটু যদি দেখো খোঁজ নিয়ে, ম্যাক্সিমাম কোয়েশ্চেনই এমন কোয়েশ্চেন। এই যে দেখো স্যার, রেখা দুটি ও এক্স অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। রেখা দুটি ও এক্স অক্ষের সমন্বয় মানে এখানে দুটো সরলরেখা দেওয়া আছে, তাহলে এই রেখা দুইটা অবশ্যই কোনো না কোনো ভাবে এক্স অক্ষে ছেদ করছে। এই যে দেখো স্যার, এই যে রেখা দুইটা, মানে তুমি এখানে কি করবা, বিন্দুর স্থানাঙ্ক বসাবা। তাহলে এটা ছিল এই যে সরলরেখা দুইটা, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এই রেখা দুটি এবং এক্স অক্ষের সমন্বয়, তো একটা বিষয় খেয়াল করি, এই রেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে, আর এই রেখাটা এক্স অক্ষকে এই বিন্দুতে, এই রেখাটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে। তার মানে তোমার এই একটা বিন্দু লাগবে, এই একটা বিন্দু লাগবে, একটা বিন্দু লাগবে। তাহলে যদি এই রেখাটা এক্স অক্ষে ছেদ করে, ওয়াই এর মান কত? 0। মানে ওই সমীকরণে তুমি ওয়াই ইকুয়াল টু 0 বসাইলে তো এক্স এর মানটা চলে আসে। আবার এই রেখাটা এক্স অক্ষকে ছেদ করে, আই মিন ওয়াই এর মান 0, মানে ওই সমীকরণে তুমি এক্স এর মান 0 বসাইলে এই স্থানাঙ্কটা চলে আসে। তাহলে এখন পি এর স্থানাঙ্ক কেমনে বের করবো? পি মানে কি? দুটি রেখার ছেদবিন্দু। এখন দুটি রেখার ছেদবিন্দু কেমনে বের করতে একটু আগে কিন্তু আমরা দেখাইলাম। তুমি প্রতিস্থাপন, অপনয়ন অথবা বজ্র গুণন যেই গুণনই করো না কেন, তোমার এখানে ছেদবিন্দুর মানটা বের হবে। তাহলে পি কিউ আর ছেদবিন্দুর মানটা বের হয়েছে। এখন আমরা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত ধরে ম্যাথটা করব। তা আমরা কি বললাম, বিন্দু তিনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোথায় বলো স্যার? এই যে এইভাবে আসবে, কিন্তু এইভাবে, কারণ ঘড়ি ঘুরে এই দিকে, বাট আমি যাবো কোন দিকে? এই দিকে। তিনটা আছে, চারটা লিখবো, চারটা লিখে করে ফেলবো। আশা করি এইখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আমি বিবিধ টাইপের জন্য আর একটা সলভ ক্লাস দিব, তাহলে আশা করি আমাদের এই চ্যাপ্টারে সিকিউ সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আর আমার জন্য দোয়া করো, আমি একটু অসুস্থ আছি। আসসালামু আলাইকুম।